এই ব্যাপারটা এই মানে এই ঠিক বন্যা থেকে না, এটা প্রথম থেকে, কারণ আমাদের জায়গাটা স্থায়ী না। বিয়ে এখানে এসে চলেও গেছে, মানে বিয়ে টিয়ে করে এসে যেই দেখে এইসব বন্যা ফন্যার পরে মেয়ে নেই, দরকার নেই আমার এরকম বর হ্যান ত্যান মুখ তুমুক। আমার সার্ভেতে প্রায় 1140 ফ্যামিলি আছে, তার মধ্যে প্রায় 200-র মতো ফ্যামিলি ওপারে চলে গেছে, মানে যারা কাকদ্বীপ বা ওই যে আশেপাশে সাগর। মানুষ চেষ্টা করছে যাতে এখানে না থেকে ওপারে থাকতে পারে, মানে এই জায়গাটা কারণ স্থায়ী নয়। প্রত্যেক বছর একবার নয়, নদী বন্যার একবার নয়, প্রত্যেক বছরে আমরা এই যে এমন হয়ে গেছে তবুও যাইনি। কেন যাইনি? এমন হয়ে গেছে তবুও যাইনি কেন? ঘর নেই, তবুও এখানে পড়ে আছি গাংধারে। ভালো জায়গা বলে, ভালো বলে তো পড়ে আছি। এইবারে যে বন্যাটা হয়েছে আমাদের ঘরের পুরো সব ভেসে গেছে, তো সব পড়ে গেল, সব সব ধয় লিচ্ছে ঘরে। আমি এসেও দেখেছি আমাদের এই সামনে মানে বড় ছিল জায়গা ছিল, আর তার ওপাশে আরো ঘর ছিল, আমাদের ঘর ছিল, মানে ঘর ভেঙে আবার এখানে মানে এই নদীতে চলে গেছে। এই ব্যাপারটা এই মানে এই ঠিক বন্যা থেকে না, এটা প্রথম থেকে, কারণ আমাদের জায়গাটা স্থায়ী না, মানে থাকা জায়গা নেই, মানুষ হচ্ছে এরকম ছুটে বেড়ায় যাযাবর মতো। বিয়ে এখানে এসে চলেও গেছে, মানে বিয়ে টিয়ে করে এসে মানে ছিল, ঠিক আছে, যেই দেখে এইসব বন্যা ফন্যার পরে মেয়ে নেই, চলে গেছে, দরকার নেই আমার এরকম বর হ্যান ত্যান মুখ তুমুক। একে সাগরদ্বীপ থেকে যে জুড়ে থাকে আর সাগরদ্বীপ সঙ্গে জুড়ে চলে, ওটা বাজার করতে যেতে থাকে আমার সাগরদ্বীপগুলো। এই দুটো দ্বীপ আপাতত আসলে সামনে আমাদের ঘোড়ামারা, এই সাগরদ্বীপ আর এইটা ঘোড়ামারা, এই দুটো দ্বীপ চলে নেই একদম, না এইটা হচ্ছে রাস্তা। চর থেকে এই ঘাস হয়েছে, তারপরে এইগুলো গাছ, আপনার যে এই যে ওই যে সমস্ত যে গাছ লাগিয়েছে এইগুলো গাছ হয়েছে, আর এইখানে এই বোল্ডার এই লাইনে করে ফেলেছে যে এইগুলো নিচের দিকে লেগে গেছে, দিয়ে এগুলো পুলি পড়ে গেছে, যে জন্য আর এগিয়ে আসতে পারে, নাহলে ও একবার ঠেলে একেবারে এই মাঝে মাঝে চলে আসতো। এখন নদী ভাঙে না বলে এখন এমনি গাছ হয়ে যাবে, কিন্তু নদী যদি ভাঙা আরম্ভ হয় কিছু থাকবে না, মাটি ধসকে চলে যাবে। আমাদের যে গাছপালা সব গেছে নিচ থেকে 70 ফুট খালা হয়ে এসছে, যেহেতু জন্মভূমি তো, তারপরে একটা দ্বীপ এভাবে ক্ষয়ে যাচ্ছে, এখানকার মানুষের জীবন জীবিকা, তাদের অর্থনৈতিক অবস্থা, আমরা মা বাবাকে ভুলতে পারি না, বন্ধু বান্ধবকে ভুলতে পারি না, এই দেশটাকে তো ভোলাই যাবে না। আমরা যে জোনটায় বাস করছি না, এই সুন্দরবন, এটা না একটা সিভিয়ার সাইক্লোনিক জোন, যেহেতু মোস্ট অফ দ্য এরিয়াটা না আর্থেন এমব্যাঙ্কমেন্ট দিয়ে ঘেরা, তো যখনই এই ধরনের হাই টাইড বা যখন সাইক্লোন হয় তখন না টাইডাল ফোর্সের ওয়েভটা প্রচণ্ড জোরে হয়, ফলে এই আর্থেন এমব্যাঙ্কমেন্টগুলো না ব্রিচ হয়। যেহেতু আমরা হেভি ম্যানগ্রোভ কভার করছি না, ফলে টাইডাল যে ওয়েভটা আছে না ওটা যাওয়ার আগেই না স্লো হয়ে যায়, ফলে আলটিমেটলি যখন ওটা রিচ করে আর্থেন এমব্যাঙ্কমেন্টে তখন কিন্তু সেই ফোর্সটা থাকে না যাতে ওটা ব্রিচ করতে। ওই নদীর চরে ম্যানগ্রোভ চারা লাগানো তো অবশ্যই, যদি ক্ষয় না হয় ওই জায়গার মধ্যে আমরা চাষাবাদ, যেটা এখন জল ঢুকে নোনা জল ঢুকে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, চাষাবাদ হচ্ছে না। নদীর চর ঢিবি হয়ে উঠে গেছে, সেখানে এই ম্যানগ্রোভ তো কেউ ফেলে দিয়ে আসেনি, এই দানাগুলো গিয়ে তো ওইদিকে একটা চর বসেছে, লক্ষ্য করে দেখবেন বিশাল চর বসেছে। বুঝতে পেরেছি। তাহলে ওটাকে যদি আবার সংরক্ষণ করা যায়, ওখান থেকে আবার পলি জমতে জমতে তো আবার সৃষ্টি হয়ে যাবে। এই গাছগুলো হলে ওরাই তো স্রোতের ধাক্কাটাই করতো, বাঁধ পাল্টাতেও, কিন্তু ভেঙে তো চলে যেত। ধরো কিছু ম্যানগ্রোভ হচ্ছে আমাদের টাইডাল ওয়েভকে স্লো করছে,
কিছু ম্যানগ্রোভ আছে যেগুলো সয়েলকে বাইন্ড করতে সাহায্য করছে, আর কিছু ম্যানগ্রোভ আছে যেগুলো আলটিমেটলি উইন্ড ব্রেকার হিসেবে কাজ করছে। আলটিমেটলি কমিউনিটিতে যে এটা শুধু সয়েল ইরোশন আটকে জল ঢুকতে বাধা দিচ্ছে তাই নয়, ইনডাইরেক্টলি লাইভলিহুডকেও এটা পজিটিভলি এফেক্ট করছে। কারণ আমরা জানি যে যদি একবার সল্ট ওয়াটার ভিলেজ ল্যান্ডে ঢুকে যায়, সুন্দরবনে মেন সোর্স অফ সুইট ওয়াটার হচ্ছে পন্ড, তাহলে পন্ড যাবে, এগ্রিকালচারাল ল্যান্ড যাবে, এবং মেন লাইভলিহুড যেগুলোর উপর দাঁড়িয়ে আছে সব মোটামুটি ডিস্টেবিলাইজ হয়ে যাবে। আমার জ্ঞান পড়ার পর থেকে 4টে বাঁধ চলে আসলো, মানে আমার বয়স এখন 14 বছর হলে, মানে 14 বছরে যদি 4টে বাঁধ চলে আসে তাহলে আর দ্বীপটা কোথায় থাকবে। গাছ লাগানো হবে এবং বিভিন্ন মানে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন মিটিং মিছিল করার দরকার আছে। গালেই তো তখনই মানুষের উপকারটাই হয়, মানে বাঁধ সুরক্ষা হয়, ঝড় বৃষ্টি থেকেও রক্ষা পাওয়া যায়। নদীকে আটকাতে হলে গাছ লাগাতে হবে, ঘন হবে গাছ, ঢেউ আটকাবে, বেশি পলিটলি পড়ে আরো উঁচু হবে। যে ধরনের সাইক্লোন পরপর আসছে, নদীবাঁধ বড় হওয়া, শক্তপোক্ত হওয়া, আর পর্যাপ্ত পরিমাণে ম্যানগ্রোভ নদীবাঁধের বাইরের সাইডে থাকা খুবই জরুরি। যদি সেটা না থাকে তাহলে যতই কংক্রিটের বাঁধ হোক না কেন সেটা রক্ষা হবে না। আমাদের এই জঙ্গলতে গাছ আছে, বহু গাছ আছে, সেই গাছে পড়ে আমরা জল ঘুরিয়ে নিয়ে আসি, জঙ্গল ভিতরে ঘুরিয়ে নিয়ে ওই বীজটা বিক্রি করি। আমাদের এই বছরটা ফল খুব কম পাচ্ছে, তো ঘূর্ণিঝড়ের জন্য ফল নষ্ট করে দিয়েছে। যে জঙ্গল পরিণত হচ্ছে সেই জঙ্গল থেকে তারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হলো, তা বাদ দিয়ে আবার বীজ উৎপাদন হলো, সেইটা আবার বৃক্ষ তৈরি। ভালো লাগলো না, গাছ লাগানো, গাছ না হলে জীবন বাঁচা যায় না। এই জায়গাটা যদি গাছ না থাকে তো পরিবারটা দুবনে ভেঙে যাবে। আয়লা যে হলো ওটা আমাকে গাছের জন্য আমাকে লোক সব বেঁচে দিয়েছে। ভবিষ্যতে সবার উপকার হচ্ছে, আমার একার বলে কথা না, তো পৃথিবীতে সবার উপকার হচ্ছে। আমাদের এখানে মেয়েরা বেশি গাছ লাগিয়েছে, এরা কাজ করেছে যে অর্থ উপার্জন করেছে সেখান থেকে। হ্যাঁ, গাছ লাগালে একটা জীবন বাঁচবে। গাছ থেকে আমরা অনেক কিছু জ্বালন পাতি পাচ্ছি, গাছ থেকে ফল হলে আবার পুনরায় গাছ তৈরি হচ্ছে। যে এখন যেটুকুনি আপনাদের আছে সেটাকে টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে? ওই গাছপালা লাগাতে হবে, ক্ষয় না জানা, এছাড়া তো আর কোনো উপায় নেই। নদীগত এই চড়াটা এই গাছ লাগিয়েছি বলে এখন ক্ষয় হচ্ছে না, কিন্তু গাছ না লাগালে ক্ষয় হতো। এই গ্রামে ধরো আমার বাবারা ছিল আগে মেদিনীপুরে, আচ্ছা, সেখান থেকে চলে এসে এখানটায় আছে। ছোট অবস্থায় আমাদের নিয়ে চলে এসছে, ছেড়ে দিয়ে বাবাদের যেখানটায় জায়গা ছিল সেই জায়গাটা বানে ভেসে গেছে, জায়গা নদীতে চলে গেছে। যখন আমরা প্ল্যান্টেশন সিজন হয় তখন আমরা যে এরিয়ায় কাজ হয় সেই এরিয়া কমিউনিটি যারা মেম্বার রয়েছে তাদেরকে আমরা ইনভলভ করি। আমরা তাদের মধ্যে থেকে 2-3 জনকে আমরা ওয়াচার হিসেবে রেখে দিই, যারা হচ্ছে সারা বছর আমাদের সাথেই থাকেন এবং তারা মানে ডাইরেক্ট বেনিফিট পান। আমার কাজটা, আমি এই প্লটের ওয়াচার আছি, আমার দায়িত্ব হচ্ছে গাছটাকে যত্ন করে আমাকে তৈরি করতে হবে, করলে আমাদের পরবর্তী দিনে ঢেউ মৌজা বা নদীর যেসব বাহানাগুলো আসে সেগুলো আমরা রোধ করতে পারবো। লাস্ট ইয়ার 1 crore লাগিয়েছি, তার আগে 16 লাখ, 2 লাখ, 1 লাখ, এবছর 70 লাখ। আমার মনে হয় ম্যানগ্রোভ লাগানো যেমন জরুরি, লাগানোর পরে প্রোটেকশনটা আরও জরুরি, যার জন্য আমরা সাকসেসফুল। প্রোটেকশনটা 3 বছর পর্যন্ত আমরা প্রোটেকশন দিয়েই দিচ্ছি, মানে পাবলিকের সাথে রেগুলার যোগাযোগ রাখা, সাথে সাথে ওখানে ওয়াচার দেওয়া, ওখানে যে কোঅর্ডিনেটর আছে তার সঙ্গে রেগুলার যোগাযোগ রাখা, এই ব্যাপারটা আমরা করি।
গাছ কাটা তো একেবারে দণ্ডনীয় অপরাধ। আচার্য জগদীশ চন্দ্র বোস তিনি যে গাছ কেটেছেন সেটা কথা বলতে